আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি হচ্ছে কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে তোমাদের পদার্থের অবস্থা যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। দুইটা ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করব। তো সুতরাং সবাই হচ্ছে যারা বই খাতা নিয়ে বসো নাই অবশ্যই বই খাতা নিয়ে বসো। আমার সামনে হচ্ছে বই, সে মূল বই থেকে পড়াবো। কারণ হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে মূল বই থেকে পড়া যায়, কিন্তু তোমাদের ফিজিক্সটা হচ্ছে মূল বই থেকে পড়া যায় না। তো কেমিস্ট্রি মূল বই যেটা আছে ওটা ধরে ধরে পড়বো, প্রত্যেকটা টপিক আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। তো তোমরা যারা এখন খাতা নাও না, খাতা নিয়ে নাও। তো ওখানে তোমাদের পদার্থের অবস্থা যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে হচ্ছে তোমাদের প্রথমেই আছে হচ্ছে পদার্থ। তো পদার্থ যেটা আছে, আমরা পদার্থ কি জানি? পদার্থ পদার্থের সংজ্ঞায়িত করলে আমরা কি করবো? যেসব বস্তু জায়গা দখল করে এবং বড় আছে ওগুলারে আমরা পদার্থ হিসেবে চিনি। ম্যাটার বা পদার্থ হিসেবে আমরা জানা হচ্ছে যেগুলো হচ্ছে মনে করো এটা হচ্ছে বড় আছে, এটা একটা হচ্ছে মেজের উপর আছে এবং জায়গা দখল করছে, তখন আমরা এটাকে হচ্ছে পদার্থ বলবো। আর এই চিত্রটা মনে রাখবো, বড় আছে এবং যে হচ্ছে জায়গা দখল করে সে হচ্ছে পদার্থ। তো আমরা এবার আসি হচ্ছে পদার্থ যেটা আছে, পদার্থরে আমরা হচ্ছে এই পদার্থটারে হচ্ছে তিনটা অবস্থা আছে। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। ঠিক আছে, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। কঠিন পদার্থ কাকে বলে? কঠিন পদার্থ যেটা বলে ওটা হচ্ছে যার বর আছে, বড় অবশ্যই থাকবে। ঠিক আছে, বর আছে, নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আকার আকৃতি আছে, নির্দিষ্ট আকার আকৃতি এবং জায়গা দখল করে। জায়গা তো অবশ্যই দখল করবে, কারণ জায়গা দখল না করলে ওটা হচ্ছে পদার্থের মধ্যেই পড়বে না। ঠিক আছে, এটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের সংজ্ঞা দিতে বললে এখানে বডি সুন্দর করে দেওয়া আছে। কঠিন পদার্থের নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে, ওই তিনটাই উল্লেখ করেছিল হবে। এই সংজ্ঞাগুলো হচ্ছে তোমাদের আসবে না, তো দিও মানে জেনে রাখার জন্য শিখে রাখা। তরল পদার্থের বেলায় হচ্ছে কি দেখো, নির্দিষ্ট ওটার বেলা হচ্ছে বড় আছে, নির্দিষ্ট আয়তন আছে, আকার থাকবে না। ঠিক আছে, কোনো নির্দিষ্ট আকার থাকবে না। এটার বেলায় ভর আর আয়তন। কঠিন বস্তুর বেলায় হচ্ছে এইটা মনে রাখবা। আর তরল বেলায় দেখো, তরলের বেলায় মনে করো হচ্ছে তরল যেগুলো আছে ওগুলো তো এরকম করে মানে একটা নির্দিষ্ট আকার বা শেপ নেয়। মানে আমি যদি হচ্ছে এখানে মনে করো এতটুকু তরল আছে, ঠিক আছে, এইগুলো তরল। আমি মনে করো একটা গ্লাস নিচ্ছি এখানে, ঠিক আছে, গ্লাসে নিলে এটা হচ্ছে মনে করো এতটুকু আছে, এগুলো হচ্ছে তরল। তো আমি এটারে হচ্ছে গ্লাসের এই জায়গায় আমি বলছি না, এই জায়গায় দিতে, তো এটার হচ্ছে নির্দিষ্ট আকার নেই, মানে এই জায়গায় সরানো হচ্ছে, এটা পানিগুলো আমি গ্লাসে নিলে এই জায়গায় মানে গ্লাসে এতটুকু আছে, এগুলো যদি ফেলে দিই এই জায়গায়। আমি যদি কঠিন পদার্থের বেলায় মনে করো হচ্ছে একটা ইটও যদি আমি ওখানে ছুঁড়ে মারি ওটার পরিবর্তন হবে, ইটে দাগিয়ে যাবে, তো ওটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল। আর বায়বীয় বা গ্যাসীয় হচ্ছে এটার কোনো হচ্ছে নির্দিষ্ট আকার আকৃতি নেই, এটা হচ্ছে যে কোনো আয়তনে থাকতে পারে। মনে করো তোমার কাছে মনে করো একটা বেলুন, সাপোজ মনে করো এটা একটা বেলুন, তুমি ফু দিয়ে ফুলাইছো, ঠিক আছে, তো এটা এখানের ভিতর হচ্ছে খুব ঘন আকার আছে। মনে করো এত বড় একটা জায়গায় তুমি এটার ছাড়িয়ে দিছ, এটাতে ঠিক সেম পরিমাণে হচ্ছে বাইরে থেকে কিছু না করে ঠিক সেম পরিমাণে থাকবে, কিন্তু এইগুলো হালকা হয়ে যাবে। ঠিক আছে, ওটা হচ্ছে বায়ু। বুঝতে পারছি? ওটা তোমরা হচ্ছে বই থেকে সুন্দর করে রেডিং করে নিও, বই একদম সুন্দর করে দেওয়া আছে। এগুলো হচ্ছে রকেট সায়েন্স হচ্ছে বোঝাতে হবে। ঠিক আছে, এবার আছে কণা পদ্ধতি। তো এটা একটু বুঝতে হবে, এই অধ্যায়টা বোঝার জন্য এই টপিকটা একদম ভালো করে বুঝতে হবে। আর তোমাদের হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে আমি শুরুতে হচ্ছে একটা গিয়া দিয়ে দেবো চ্যাপ্টার ম্যাপ, ওই চ্যাপ্টার ম্যাপটা ফলো করে পড়ে যাবো।
মানে অধ্যায়টার কি 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 ভাগ করছে আমি ওই সবগুলো ভাগ ধরে ধরে করাবো। আমি এটা আগে দিয়ে দিছি, চ্যাপ্টার ম্যাপটা পরের ভিডিওতে দিয়ে দিব। তো গতিতত্ত্ব আসো, কণার গতিতত্ত্বের বেলাটা ওটা কি হয় বুঝতে হবে হচ্ছে কণার হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ ও আন্তঃআণবিক বিকর্ষণ হচ্ছে ওই আন্তঃআণবিক আকর্ষণ জিনিসটা হচ্ছে তোমার বুঝতে হবে। কণার গতিতত্ত্বের বেলায় কি হয় আমি একটা উদাহরণের মাধ্যমে তোমার বোঝানোর চেষ্টা করি। ধরো এটা একটা মনে করো চুলা, এদিক দিয়ে মনে করো আগুন জ্বলতেছে, সাপোজ এমনি জাস্ট বুঝতে পারলো। মনে করো এই জায়গায় একটা পাত্র আছে, এটা একটা পাত্র, ঠিক আছে, এখানে হচ্ছে জল আছে, ঠিক আছে, আছে না, এটাই হবে না। মনে করো এই জায়গা হচ্ছে শিখা মনে করো সাপোজ, ঠিক আছে, আমি এদিক দিয়ে যাচ্ছি, এখানে মনে করো এতটুকু পানি আছে, ঠিক আছে না, ঠিক আছে। তো আরেকটা জায়গায় কেসে দেখো, আমি ফ্রিজে মনে করো হচ্ছে, ঠিক আছে, মনে করো একটা বড় মাছ আমার, ঠিক আছে, ওটা হচ্ছে আণবিক আকর্ষণ অনেক বেশি, অনেক বেশি এসটি আন্তঃআণবিক আকর্ষণ মানে হচ্ছে অনেক বেশি হওয়ার ফলে কি হয় কণাগুলো একদম কাছাকাছি কাছাকাছি থাকে। যখন হচ্ছে তাপমাত্রা কমে, একটা কথা মনে রাখবে সবসময় হচ্ছে তাপমাত্রা কমলে আণবিক আকর্ষণ বাড়ে, তাপমাত্রা বাড়লে আণবিক আকর্ষণ কমে, কণাগুলো দূরে দূরে চলে যায়। তো এটা হচ্ছে একদম ঘন ঘন আছে, তো এটা এই শেপে আছে না, তো এটারে যদি আমি একটু তাপ দিই, এটারে মনে করো আমি একটু তাপ দিছি, মনে করো এটারে আমি একটু তাপ দিছি, তো এটার তাপ দেওয়ার ফলে এটা হচ্ছে তরলে পরিণত হয়ে গেছে। আমি একটা একটু পাত্র নিতে মনে করো, পাত্রে একটা তরলে পরিণত হয়ে গেছে, এই এটা মনে করো একটা বিঘা, এখানে ছিল এটা, এখানে তাপ দেওয়ার ফলে হচ্ছে এটা তরল পরিণত হয়েছে। এখান থেকে ছিল ছোট একটা টুকরা, এখানে এতটুকু পুরো গেছে না, সাপোজ মনে করো একটা বরফকে তুমি যদি একটা তাপ দিয়ে দিও অনেক জায়গা ধরে মানে তরলে পরিণত হয়ে যাবে। তো এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ মান সবচেয়ে বেশি, তারপর হচ্ছে এটা যাবে, এটা কঠিন, এটা তরল, আর তরলকে যখন আমি আরো বেশি তাপ দিব, তরলটা যখন আমি আরো বেশি তাপ দিব তখন হচ্ছে তরল এটা হচ্ছে গ্যাসে পরিণত হয়ে যাবে, এখান থেকে হচ্ছে বাষ্পীভূত হবে, এই এখানে চলে যাবে, মনে করো এটা গ্যাস। তখন মনে করো একটা ছোট কোনো বাতাস নেই, তখন যদি আমি তাপ দিই সাপোজ যে কোনো ভাবে দিলাম, তখন এই যে তরলটা আছে এটা পুরো রুমে ছড়াই যাবে, বাষ্প হতে 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 পুরো রুমে ছড়াই যাবে, তখন এটা অনেক বড় একটা জায়গা দখল করবে। তখন মানে তাপ দেওয়ার ফলে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণটা কমে যাবে, ফলে কণাগুলো দূরে দূরে মানে কাঁপতে থাকবে, ফলে কণাগুলো দূরে চলে যাবে। তাপ দিছি কণাগুলো কাঁপতে 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 দূরে দূরে যাবে, এটা। তো এটা আশা করি বুঝতে পারছো কেন কঠিন তরল বায়বীয়। শুধু এই জায়গা থেকে হচ্ছে মনে রাখার বিষয় হচ্ছে যদি হচ্ছে অল্প তাপমাত্রা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বেশি, যত যদি তাপমাত্রা বাড়ে আণবিক আকর্ষণ মান হচ্ছে কম, ওরা সৃজনশীলে লাগে। তো এখানে হচ্ছে তোমরা পড়ে নিবা, যদি না পারো জাস্ট কমেন্ট করবা, আমি এরপরের দিন আবার বুঝে দিব, কারণ আমি কতটুকু বুঝাতে পারছি ওরা আমি বুঝতেছি না, কারণ এগুলো টপিকগুলো একদম সহজ, তোমরা আশা করি পারো। যদি না পারো কমেন্ট করবা, আমি কতটুকু পারতেছো না ওটা কমেন্ট করবে, কি কি কোন জায়গায় পারতেছো না ওগুলো আমি অবশ্যই বুঝে দিব। এরপর টপিক আসা হচ্ছে দেখো, দেখো এরপর টপিক হচ্ছে ব্যাপন। ব্যাপনটা কি হবে, ব্যাপন যদি কারো নোট করতে ইচ্ছা করবে, না করতে ইচ্ছা করবে করার দরকার নেই, ঠিক আছে, করে সময় নষ্ট করলাম। ব্যাপন জিনিসটা কিরকম দেখো, ব্যাপন হচ্ছে কোনো উচ্চ ঘনত্বের স্থান থেকে, মনে করো কোনো উচ্চ ঘনত্বের স্থান থেকে, আমি সময়টাকে বলে দিই, কোনো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো বস্তু প্রবাহিত হওয়াকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে হচ্ছে ব্যাপন। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটা হচ্ছে একদম সহজ উপায়। মনে করবো আমার হচ্ছে, হ্যাঁ আমার একটা হচ্ছে 30 বোতল আছে,
এটা পারফিউমের বোতল মনে করো, এই জায়গায় একটু কি আছে, আমি এই জায়গায় চাপ দিলাম মনে করো, এই এদিক দিয়ে বের হয়ে গেছে না কিছু পদার্থ। তো আমি মনে করো এটা হচ্ছে বোর্ডটা, এটা হচ্ছে পুরো হচ্ছে রুম, পুরো আমি মনে করি এই জায়গায় একটা চাপ দিয়েছি, কিছুক্ষণ পর হচ্ছে এই জায়গায় মনে করা তোমাদের মধ্যে থেকে একজন এই জায়গায় দাঁড়ায় আছে, ঠিক আছে। তো এখানে দাঁড়ায় আছে তুমি মনে করো, এই জায়গায় একজন দাঁড়ায় আছে মনে করো, ঠিক আছে, এই জায়গায় একজন দাঁড়ায় আছে। তো হচ্ছে তোমরা কিছুক্ষণ পরে দেখবে যে ওর না কেউ সুগন্ধি যাচ্ছে, ওর না কেউ সুগন্ধি যাচ্ছে। এটা কেন হয় দেখো, এখানে হচ্ছে শিশিরের পারফিউমের যে শিশিটা থাকে ওখানে হচ্ছে সুগন্ধিটাকে অনেক ঘন করার পরে চাপ দিয়ে ঘন করে তারপর হচ্ছে এই সুগন্ধির বোতল ভরা হয়। যখন আমি সুগন্ধির উপরে প্রেস করি ওখানে তো অতিরিক্ত ঘন, ওগুলো চাচ্ছে হচ্ছে আর সকল বস্তু চায় সাম্য অবস্থায় আসতে, ঠিক আছে, সাম্য অবস্থায় আসার জন্য। তো সাম্য অবস্থায় মানে বাইরে বাইরে যে অবস্থাটা আছে আমার ভিতরে যে অবস্থাটা আছে দুটোটা সমান থাকুক চাই। তো ওটা তো অনেক ঘন গরু রাখা হয়েছে, তো ছাপ দেওয়ার ফলে ওটা বেড়ে গেছে, ওটা যেহেতু বেড়ে গেছে তো তখন হচ্ছে এটা ঘন আকার আছে না, সকল বস্তু যায় হচ্ছে মানে সাম্য অবস্থায় আছে। তো উচ্চ ঘনত্বের স্থান থেকে সেম হওয়ার জন্য সারা করে চড়াই করে কিছুক্ষণ পর দেখবো ওর না কেউ সুগন্ধি যাচ্ছে, ওর না কেউ সুগন্ধি যাচ্ছে। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত পাবে, মনে করো হচ্ছে এটা সব জায়গায় চড়াবে, মনে করো এর কাছে গেছে এর কাছে যায় না এরকম হবে না, যদি এটা পুরোটা রকম হয় সব জায়গায় যায় স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে তারপর বলি। আমরা পরিণীতা এখানে হচ্ছে খালা দিয়ে দেখাইছে, মনে করো হচ্ছে গরম একটু গরম বস্তু ব্যবহার হয় না বেশি, মনে করো একটা আমরা নর্মাল বরফ একদম ঠান্ডা পানিতে হচ্ছে তুমি একটুটা নীল পেলে দেখবা, একটু হচ্ছে মিডিয়াম টেম্পারেচার পানিতে নীল পেলে দেখবা, একটু গরম পানিতে নীল পেলে দেখবা, ওরকম কিছু পরীক্ষা দিচ্ছে। তো হচ্ছে গরম ওটাতে হচ্ছে বেশি চলাচ্ছে হয়, বাকিগুলোতে কম চলাচ্ছে, ওরকম একটা পরীক্ষা আছে। এরপরে এখানে তোমাদের 3 নাম্বার যে পরীক্ষাটা আবার ওটা অনেক ইম্পর্টেন্ট, ওটা তোমরা নিজেরা দেখবে, না পারলে হচ্ছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ওইটা থেকে হচ্ছে সৃজনশীল আছে, এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে ওটা থেকে দেওয়ার সম্ভাবনা বেশি, পরীক্ষা নম্বর 3। তারপর আছে হচ্ছে নিঃসরণ, নিঃসরণ যেটা আছে ওটা হচ্ছে ব্যাপনের মতোই অনেকটা, মতো বলতে ব্যাপনের ভিতরেই করে নিঃসরণ, ঠিক আছে। নিঃসরণের ফলে কি হয় দেখো, আমি এখানে একটা পারফিউম ছিল না আমার, ঠিক আছে, এখানে হচ্ছে আমার একটা পারফিউম আমি মাখছি না, এই উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে না, এখানে হচ্ছে উচ্চ ঘনত্বের স্থানটা, এখানে উচ্চ ঘনত্ব কিভাবে হয়েছে মানে অনেক ছাপ দেওয়ার ফলে, মানে কোনো সুগন্ধিটাতে ছিল ওটার অনেক ছাপ দেওয়ার ফলে এটা হচ্ছে ভিতরে ঢুকছে, ঠিক আছে, ছাপ দিয়ে যে কোনো ভাবে প্রসেসিং করে এখানে ভিতরে ঢুকেছে। উচ্চ ছাপ মানে এখানে উচ্চ চাপে আছে না, সবগুলোতে চাই হচ্ছে সাম্য অবস্থায় আছে, তো বাইরের বাতাসগুলো তো নিম্ন চাপে আছে, ঠিক আছে। তো বাইরের বাতাসগুলো যখন এখন বেলুন আমি ফু 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 ফুলাইছি, অনেক বড় বড় ফুলাইছি, বা ওখানের ভিতরে ওরা অনেক ঘনভাবে আছে না বাতাসগুলো, বাতাস নিতে পারবে এতগুলো, নিচে এতগুলো, কিন্তু জায়গা কিন্তু এতটুকু, ঠিক আছে। তো ও চাইবে কি হচ্ছে বাইরের অবস্থার সাথে ম্যাচ করার জন্য, তো ওই জন্য হচ্ছে দেখো বেলুন হচ্ছে ফুটে যায়, যদি একটা গুদা মারা দিকে উঠে যাবে। কিছুদিন আগে দিয়েও টাঙ্গায় বন্ধ করে দেখবে যে ওখানে হচ্ছে মাইক্রো ছিদ্র থাকে, ওই ছিদ্রপথ দিয়ে হচ্ছে এটা সামনে অবস্থিত হয়। তো এখানে উচ্চ ঘনত্বের ঘন ছাপ দিয়ে ঢুকেছে না, উচ্চ চাপে আছে না, ওগুলো মনে করে এদিক দিয়ে আমি চাপ দিলে করে বের হয়ে যায় না, ও গ্যাসের সিলিন্ডার হয়, গ্যাসের সিলিন্ডার হচ্ছে মুখ খোলা বা বন্ধ করার সময় করে আওয়াজ হয়, অথবা গ্যাস বের হয়ে গেলে করে একটা আওয়াজ হয়। উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে প্রবাহিত বেরিয়ে আসা প্রক্রিয়াকে হচ্ছে নিঃসরণ, মানে ছাপ মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে আসলে হচ্ছে নিঃসরণ, আর উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব আসলে হচ্ছে ব্যাপক, এই দুটো আমার মনে রাখতে হচ্ছে। আর এখানে হচ্ছে সিএনজি কম্পোস্ট ন্যাচারাল গ্যাস ওরকম নিয়ে অনেক কিছু আলোচনা করছে, ওগুলো নিজেরা করে নিবা। তারপর হচ্ছে মোমবাতির জ্বলন ও মোমবাতির 3টা অবস্থা, এটা তোমরা পারো, মনে করা হচ্ছে মোমবাতি জ্বলেছে এখানে, মোমবাতি এরা, ঠিক আছে, এই মোমবাতি এটা জ্বলতেছে, মনে করো মোমবাতি এটা কোডিং অবস্থায় আছে, প্রথমে এটা জ্বালায় নাই, এটা কোডিং অবস্থায় আছে না,
কঠিন অবস্থা। এটা যখন জ্বালাইছি তখন হচ্ছে মুখগুলো গলে 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 এদিকে পড়ে না, ঠিক আছে? ওটা কঠিন থেকে তরল অবস্থা পরিণত হয়েছে। জ্বলার সময় কিছু পরিমাণ হচ্ছে মোম হচ্ছে আবার বাষ্পীভূত হয়ে উপরে চলে যায়, ঠিক আছে? ওটা হচ্ছে বাষ্পীভবন। তো মোমবাতি কঠিন তরল বায়বীয়। আর এই এদিকে যে তরলটা পড়ে, ওটা কিছুক্ষণ পরে দেখবা আবার কঠিন হয়ে গেছে, ঠিক আছে? ওইটা হচ্ছে মোমবাতি। কিন্তু তোমরা নিজেরা করে নিবা গলন আর স্ফুটন। আমি বলি কোনো বস্তু গলন বলতে কি বোঝা হয়? গলন বলতে হচ্ছে কোনো বস্তু গলে যাওয়া। স্ফুটন বলতে হচ্ছে বোঝা যাচ্ছে কোনো বস্তু বাষ্পীভূত হয়ে উড়ে যাওয়া। দুইটা কথা মনে রাখো। গলন গলন বলতে কোনো কঠিন বস্তু তরলে পরিণত হওয়া, ঠিক আছে? গলন। আর হচ্ছে স্ফুটন বলতে বোঝায় হচ্ছে কোনো তরল হচ্ছে বাষ্পে পরিণত হওয়া, ঠিক আছে? গলন আর স্ফুটন এই দুটা আশা করি ক্লিয়ার। কোনো বস্তুর হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, এর পরে দুটো টপিক। কোনো বস্তু যে তাপমাত্রায় হচ্ছে গলতে শুরু করে, কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করে, ওটা হচ্ছে গলনাঙ্ক। আর কোনো বস্তু যে তাপমাত্রায় হচ্ছে মানে যে তাপমাত্রার উপরে গেলে হচ্ছে বাষ্পীভূত হতে শুরু করে, ওটা হচ্ছে বাষ্পীভূত। ধরো স্ফুটনাঙ্ক, ওটা হচ্ছে স্ফুটনাঙ্ক, সরি। তো এটা হচ্ছে গলনাঙ্ক, যে তাপমাত্রায় হয়, যে তাপমাত্রা গলনাঙ্ক। আর হচ্ছে এটার বেলায় হচ্ছে স্ফুটনাঙ্ক, যে তাপমাত্রায় স্ফুটনাঙ্ক। একটু সুন্দর অংশ আছে, ঠিক আছে? ও আরেকটা হচ্ছে পানির গলনাঙ্ক হচ্ছে 0°C। পানি গলতে শুরু করার সময় হচ্ছে আরেকটা পদ্ধতি করবে, কেন হচ্ছে মনে করো বরফ 70°C একটা বরফ, -70°C, 70°C পানি হয়ে যাবে। -70°C একটা বরফ আমি যখন তাপ দিছি এটা কমতেছে, ওটা 0°C এসে হচ্ছে একটা স্থির অবস্থায় থাকবে একটু। হ্যাঁ, 0°C আসার পর একটু স্থির অবস্থায় থাকবে। ওটা হচ্ছে তখন হচ্ছে তরলও হবে না, বরফও হবে না, ওইরকম। কিছুক্ষণ থাকার ফলে হচ্ছে সাম্য অবস্থায় থাকে, ওটা হচ্ছে আবার হচ্ছে গলতে শুরু করবে ওই তাপমাত্রা থেকে। ওই যে তাপমাত্রায় স্থির থাকবে ওটাই হচ্ছে গলনাঙ্ক। আর হচ্ছে ওটা হচ্ছে আবার বাড়তে মনে করো ওই পানির হচ্ছে স্ফুটনাঙ্ক কত, মানে স্ফুটনাঙ্ক 100°C। 100°C যাবে যখন যাবে তখন আর হচ্ছে বরফটা তো গলে গেছে, ওটা পানি হয়ে যাবে। পানি 100°C যখন গেছে ওটা আবার স্থির হয়ে যাবে। ওটা হচ্ছে তরল না বাষ্প না, মানে মিডিয়াম। ওই তাপমাত্রা হচ্ছে কোনো তরল না বাষ্প না। স্থির থাকার পর আবার হচ্ছে বাষ্পীভূত হতে শুরু করবে। 100°C উপরে যত যাবে বাষ্পীভূত হতে থাকবে। এটা হচ্ছে তোমরা নিজেরা একটু পড়লে বুঝে যাবা। এরপর পরীক্ষাগুলো অবশ্যই ভালো করে বলবো। এখানে হচ্ছে পরীক্ষা আছে সম্পূর্ণ, এত বেশি আমার কঠিন নাই। আমি এখন যে বলছি এটা হচ্ছে পরীক্ষা নম্বর 6, পরীক্ষা নম্বর 3, পরীক্ষা নম্বর 6 বেশি ইম্পর্টেন্ট। ওগুলো সৃজনশীলে ডাইরেক্ট দিয়ে দেয়। আর তুমি যদি বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো দেখবে যে পরীক্ষা নম্বর 3 আর পরীক্ষা নম্বর 6 মেজরিটি পার্সেন্ট বোর্ডে, মানে এখান থেকে প্রশ্ন আছে ওরকম মেজরিটি পার্সেন্টে দেখবে হচ্ছে এই দুটা আছে। তারপর দেখো ফাথন ও উদ্যোগাদন দুটা আছে। ফাথন বলতে কি বুঝো? ফাথন বলতে হচ্ছে সাধারণত হচ্ছে বাষ্পীভবন যৌগ নির্গমন ফাথন। সেটা এখানে সুন্দর করে দিচ্ছে, বাষ্পীভবন যৌগ নির্গমন বলতে কিরকম, এটা আশা করি বুঝতে পারছো। আমি নোট করার জন্য দিই না, তবে যাবে নোট করা ওরা করে না। ফাথন ও উদ্যোগাদন, চলো ফাথন ও উদ্যোগাদন, ঠিক আছে? ফাথন ও উদ্যোগাদন, ফাথন কোন বস্তু মনে করা হচ্ছে, আমি স্বাভাবিক বলছি এটা মনে করা হচ্ছে জলাশয় একটা, এখানে প্রচুর জল, ঠিক আছে? এই মনে করো এটা হচ্ছে আমাদের সূর্য কিরণ দিচ্ছে, ঠিক আছে?
ঠিক আছে, এখান থেকে। তো মনে করো সূর্য পড়ছে এখানে, সূর্য পড়ছে, তো সূর্যের কমে হলে কি হবে, পানি হচ্ছে বাষ্পীভূত হতে শুরু করবে না, কোনো একটা জায়গায় হচ্ছে তাপ পড়ছে, ওটা থেকে বাষ্পীভূত হতে শুরু করবে না, তো এটা থেকে হচ্ছে বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে এগুলো কি হবে, এখানে হচ্ছে মেঘ আকারে জমা হবে, মেঘ আকারে, ঠিক আছে। মেঘ আকারে জমা হওয়ার পরে কিছুক্ষণ পর এই মেঘগুলো আবার বৃষ্টি আকারে পড়বে না, এগুলো আবার বৃষ্টি আকারে পড়বে না, সূর্য তাপ তাপ করার ফলে বিল, মনে করো বিল জলাশয় যেগুলো আছে ওখান থেকে হচ্ছে পানি আসমানে উঠছে, ঠিক আছে, ওটার বলা হয় হচ্ছে বাষ্পীভবন, বাষ্প আকারে তাপ পড়ার ফলে পানি থেকে উপরে উঠে গেছে, ওটা হচ্ছে বাষ্পীভবন, এখানে মেঘ আকারে জমা আছে, ঠিক আছে। ওখান থেকে আবার হচ্ছে পানিগুলো আবার পড়তেছে বৃষ্টি আকারে, ওটা ঘনীভবন, বাষ্পীভবন যোগ ঘনীভবনই হচ্ছে পাতন, ঠিক আছে, এটা বুঝতে পারছো। তো এই যে পুরোটা জিনিসটা বললাম এটা হচ্ছে পাতন। উদ্ধপাতন জিনিসটা যেটা বললাম, পাতন জিনিসটা কি আমরা জানি, উদ্ধপাতন জিনিসটা হচ্ছে কোনো বস্তু, মনে করো তরল অবস্থায় আছে, ঠিক আছে, কোনো বস্তু একদম লিকুইড অবস্থায়, সরি কঠিন অবস্থায় আছে, মনে করো এটা একটা বস্তু যেটা লিকুইড অবস্থা, কঠিন অবস্থায় আছে, এটা এরপর এটা পাওয়ার কথা ছিল কি, এটা হচ্ছে এরপর এটা পাওয়ার কথা ছিল হচ্ছে, এটা হচ্ছে পানি হয়ে যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে পানি হয়ে যাবে, এরপর এটা পাওয়ার কথা ছিল হচ্ছে, এটা হচ্ছে বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, ঠিক আছে। উদ্ধপাতনের বেলায় কি হয়, মাঝখানের এই পর্যায়টা হচ্ছে গায়েব হয়ে যায়, এটা হচ্ছে পাতনের বেলায়। আর উদ্ধপাতনের বেলায় কি হয়, মাঝখানের এটা গায়েব হয়ে যায়, এখান থেকে ডাইরেক্ট হচ্ছে এটা হয়ে যায়, মানে হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, যে পদার্থগুলো ওগুলো হচ্ছে উদ্ধপাতনিত পদার্থ, আর যে প্রক্রিয়া হয় ওটাই হচ্ছে উদ্ধপাতন, ঠিক আছে। আই হোপ বুঝাতে পারছি, তোমরা একটু পরে দিলে বুঝে যাবে। আর এখানে যে উদ্ধপাতিত পদার্থের নামগুলো দিচ্ছে, সিটেন, এচিড, তারপর কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইগুলো পালন করে ঘুরে আসবে, ওগুলো হচ্ছে MCQ 1 নম্বরের প্রশ্ন, তারপর তোমার সৃজনশীল আসছে ওখানে লিখতে হতে পারে। আই হোপ তোমাদের এই অধ্যায়টা পুরোটা ক্লিয়ার হয়েছে, যেগুলো যেগুলো বোঝা হয় সবগুলো হচ্ছে তোমরা কমেন্টে জানাবা সুন্দর করে, আমি যে কমেন্টগুলো পাবো সবগুলোর সাথে সলভ করে দিয়ে তারপর হচ্ছে 1-2টা সিরিজ সলভ করে দিব। আশা করি ওগুলো করার পরে তোমাদের হচ্ছে আর কোনো এই অধ্যায়ে হচ্ছে চিন্তা থাকবে না। আজকে এতটুকুই, আর তোমাদের হচ্ছে পরবর্তী সবগুলো অধ্যায়ের হচ্ছে ভিডিও আমি দিয়ে দিব আস্তে আস্তে। এগুলো হচ্ছে সহজ অধ্যায়, জন্য হচ্ছে এক ক্লাসের ভিতরে হয়ে যাচ্ছে, হয়তো 2-3টা ক্লাস রাখতে পারে, 4টা ক্লাস রাখতে পারে, যতটা লাগে দিব, কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে শেয়ার করে দিবা বন্ধুদের সাথে। আর হচ্ছে যে যে অংশগুলো বাদ দিয়েছে আমি অবশ্যই কিছু কিছু অংশ বাদ দিয়ে দিয়ে আসছি, কারণ আমি মনে করতেছি তোমরা পারো, যদি না পারো ওগুলো একটু কমেন্ট করে জানাই দিবা। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। আর তোমাদের ছোট ভাই বোন যারা থাকে তাদের হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো, আর যারা সিনিয়র আছে সবাইকে বলো, কারণ আমি এখন আপাতত একটা চ্যানেল নিয়ে কাজ করতেছি, কারণ আমার আরও অনেকগুলো চ্যানেল আছে, ওগুলো একটু পরে ধরবো, কিন্তু এটা আগে একটু রিচ হয়ে করবো। তোমরা আশা করি শেয়ার করে দিবা সবার সাথে। আই হোপ ক্লাসটা সবার উপকার আসবে। আল্লাহ হাফেজ।